এই টিউটোরিয়ালে আমরা আসলে যেটা দেখব সেটা হচ্ছে ডিএনএস অথবা ডোমেইন নেম সিস্টেম কিভাবে কাজ করে, কেন আমাদের এটা প্রয়োজন এবং কিভাবে সেটাকে কনফিগার করতে হয়। তো নেটওয়ার্কের জন্য ডিএনএস খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে এরকম যে আমাদের পরবর্তীতে যে সার্ভারগুলো আমরা কনফিগার করব, যেমন প্রক্সি, অ্যাপাচি, স্কুইড অথবা মেইল সার্ভার, সেখানে অবশ্যই ডোমেইন নেম সিস্টেম অথবা ডোমেইন নেম সার্ভারটা প্রয়োজন পড়ে। এই টিউটোরিয়ালে আমরা আসলে যে জিনিসগুলো মূলত ফোকাস করব সেটা হচ্ছে বাইন্ডের বেসিক ইনফরমেশন, কেন আমাদের ডিএনএসআর লাগে, কত ধরনের নেম সার্ভার রয়েছে, আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রাম যেখানে আমরা আসলে আমাদের ডিএনএসটা কনফিগার করব, ডিএনএস কনফিগার করার জন্য কি কি লাগবে এবং সেটাকে কিভাবে কনফিগার করতে হয় এবং টেস্ট করতে হয়। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বাইন্ডের কিছু বেসিক ইনফরমেশন। বাইন্ড আসলে হচ্ছে বার্কলি ইন্টারনেট ডোমেইন। এটা আলোচনা মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার 4 জন গ্র্যাজুয়েট স্টুডেন্ট এই ডেভেলপ করেছিল। পরে এটার টেকনিক্যাল পেপার 1984 সালে পাবলিশ করা হয়। বাইন্ড 9.4 এর পর থেকে আসলে সে অনেকগুলো ডাটাবেস যেমন এলড্যাপ, বার্কলি ডিবি, পোস্টগ্রিসকুল এবং মাইএসকিউএল, ওডিবিসি এই ধরনের ডাটাবেসগুলো নিয়ে কাজ করতে পারে। মূলত এইসব ডাটাবেস কেন ইউজ করা হয় সেটা হচ্ছে তাদের জোন ফাইলগুলোকে রাখার জন্য। বাইন্ড 9 আসলে পুনরায় রিরাইট করা হয়, যেটার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে সিকিউরিটির মিটিগেট করা। আসলে এখানে আমাদের যেটা বলতে হয় সেটা হচ্ছে এরকম যে বাইন্ড কিছুটা স্ট্রাগল করেছে অনেকদিন, কারণ বিভিন্ন সিকিউরিটি হোল ছিল। তো 9 পর থেকে সেটাকে কিছুটা মিটিগেট করা হচ্ছে। অবশ্য 9 কিছু তারা বাগ ফিক্স করার চেষ্টা করতেছে। এখন আমরা আসলে বলবো সেটা হচ্ছে কেন আমাদের ডিএনএসটা প্রয়োজন পড়ে আমাদের নেটওয়ার্কের মধ্যে। আসলে এখানে 3টা রিজন বলা হচ্ছে। একটা হচ্ছে ডিএনএসটা একটা কম্পিউটার নেমকে তার আইপি অ্যাড্রেস দ্বারা সমন্বয় করে, যার ফলে কোনো এন্ড ইউজার আইপি অ্যাড্রেস মনে না রেখে সরাসরি কম্পিউটার নেমকে কল করলে তার থেকে সার্ভিস পেতে পারে। আর সিস্টেম অ্যাডমিনের জন্য এটা খুবই একটা ইউজফুল এই জন্য যে সে সহজেই কোনো একটা আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে পারে, যেটা ইউজার আসলে বুঝতেই পারে না। সেই নাম একই থাকে, ইউজার সেই নাম দিয়ে কল করে কিন্তু অন্য একটা আইপি অ্যাড্রেস তার রেসপন্স করে থাকে। তো এটা আমাদের কাছে আরেকটু ইজি হবে যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে এরকম, সাপোজ আমাদের এখানে একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম দেওয়া আছে, যেমন আমাদের এখানে 3টা সার্ভার দেওয়া আছে, ওয়েব সার্ভার, মেল সার্ভার, ফাইল সার্ভার এবং ডিএসসিপি সার্ভার বাম দিকে। তো আমাদের এখানে যে ক্লায়েন্টগুলো রয়েছে, যেমন আমরা যদি ধরি এই নেটওয়ার্কের মধ্যে 22টা হোস্ট রয়েছে এবং এখানে যে ইউজারটা রয়েছে সে কোনো কারণে ওয়েব সার্ভার আইপি অ্যাড্রেস মনে রাখতে পারে না বা মনে রাখতে চাচ্ছে না, অথবা তাকে যদি বলে 3টা সার্ভারের আইপি অ্যাড্রেস মনে রাখার জন্য, সেক্ষেত্রে তার জন্য একটু টাফ হয়ে যায়। তো আমাদের ডিএনএস সার্ভারটা আসলে এখানে যেটা কাজ করবে সেটা হচ্ছে আমরা এখানে 2টা ডিএনএস সার্ভার রেখেছি, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি ডিএনএস সার্ভার। তো এই ডিএনএস সার্ভারের মূলত কাজ হবে যে সে যখন কোনো একটা সার্ভার থেকে সার্ভিস নেওয়ার চেষ্টা করবে তখন সে ওই সার্ভারের জন্য যেই নামটা অ্যালোকেট করা রয়েছে সেই নামটার এগেনস্টে আইপি অ্যাড্রেসগুলোকে কনভার্ট করে দিবে। কিরকম? সাপোজ আমরা যদি ধরি আমাদের ওয়েব সার্ভারের নাম হচ্ছে bangalnetwork.com, তাহলে এই এন্ড ইউজার জাস্ট তার ব্রাউজারে লিখবে bangalnetwork.com, তাহলে তার রিকোয়েস্টটা চলে আসবে ডিএনএস সার্ভারের কাছে। ডিএনএস সার্ভার সেটাকে কনভার্ট করে দিবে আইপি অ্যাড্রেসে, তারপরে তার মধ্যে কমিউনিকেশন হবে। তো এখানে যে কাজটা হলো, আমাদের এন্ড ইউজারকে জানতে হচ্ছে না বা মনে রাখতে হচ্ছে না যে আমাদের ওয়েব সার্ভার এর আইপি অ্যাড্রেসটা কত। এই কাজটা আমাদের প্রাইমারি ডিএনএস সার্ভার করে দিচ্ছে। তো এটার মাধ্যমে আমাদের নেটওয়ার্কে যে সার্ভার বা সার্ভিসগুলো প্রোভাইড হবে তাদের নামকরণটা খুবই ইজি হয়ে যায় আমাদের এন্ড ইউজারের জন্য। তো এটাকে কিভাবে কনফিগার করতে হয় সেটা আমরা আসলে দেখব।
ডিএনএস কনফিগার করার আগে আমরা আসলে দেখব ডিএনএস কিভাবে কুইরি করে থাকে। তো আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে আসি, সেটা হচ্ছে রিকার্সিভের। এক্সাম্পলটা শুরু হচ্ছে এরকম যে আমাদের ক্লায়েন্ট সাম ওয়েব সার্ভার ডট কম সাইটে ভিজিট করবে। তো সে সাধারণত যে কাজটা করবে সেটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার অথবা ফায়ারফক্সে আসবে, লিখবে সাম ওয়েব সার্ভার ডট কম। তখন আমাদের এই মেশিন যে কাজটা করবে সেটা হচ্ছে সে তার ক্যাশের দেখবে যে এটার জন্য কোনো ইনফরমেশন সেখানে রয়েছে কিনা। যদি না দেয়া থাকে তাহলে সে আমার ডিএনএস এর রিকোয়েস্ট প্লেস করবে যে সাম ওয়েব সার্ভার ডট কম এর আইপি অ্যাড্রেসটা কি। তো আমার ডিএনএস সার্ভারটা যে কাজ করবে সেটা হচ্ছে এরকম, সে চেক করবে তার ক্যাশের মধ্যখানে এর জন্য কোনো এন্ট্রি দেওয়া রয়েছে কিনা। যদি না থাকে তাহলে সে তার ডাটাবেস চেক করবে যে এর জন্য তার ডাটাবেসের জোন ফাইলের মধ্যে কোনো ইনফরমেশন দেওয়া রয়েছে কিনা। যদি না দেওয়া থাকে তাহলে সে যে কাজটা করবে সেটা হচ্ছে রুট সার্ভার নিকট চলে আসবে। রুট সার্ভার আসলে যে কাজটা করে থাকে সেটা হচ্ছে সে টপ লেভেল ডোমেনের ইনফরমেশনগুলো ধারণ করে থাকে। তো আমাদের এখানে ওয়ার্ল্ডে 13টা রুট সার্ভার রয়েছে যা বিভিন্ন টপ লেভেল ডোমেন যেমন .com .org .edu .info এদের ইনফরমেশন রেখে থাকে। তো রুট সার্ভার তখন আমার ডিএনএস সার্ভারকে রিপ্লে করবে যে আমার কাছে তার আইপি অ্যাড্রেস নাই, তবে টপ লেভেল ডোমেনের সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে। তো টপ লেভেল ডোমেনের তখন আমার ডিএনএস সার্ভার টপ লেভেল ডোমেনের সাথে কন্ট্যাক্ট করবে যে সাম ওয়েব সার্ভার আইপি অ্যাড্রেস কত। টপ লেভেল ডোমেন সার্ভার তখন বলে দেবে যে আমার জন্য যে প্রাইমারি এই সাম ওয়েব সার্ভার ডট কম এর জন্য যে প্রাইমারি সার্ভার তার ইনফরমেশন আমার ডিএনএস সার্ভার কাছে দিয়ে দিবে। আমার ডিএনএস সার্ভার তখন যে কাজটা করবে সাম ওয়েব সার্ভার ডট কম এর নিকট সাম ওয়েব সার্ভার ডট কম এর প্রাইমারি সার্ভারের নিকট রিকোয়েস্ট পাঠাবে। তখন সেই প্রাইমারি সার্ভার আমাকে তার রিপ্লাই দিবে। তখন আমি আমার ক্লায়েন্টকে সেই রিপ্লাইটা জানাই দেব। তো এই ওয়েতে তার আসলে ডিএনএসটা কুইরি হয়ে থাকে। তো এখানে আমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে রিকার্সিভ এবং অথরিটেটিভ, এই দুইটা কনসেপ্ট আসলে কি। এটা আসলে আমাদের পরবর্তী স্লাইডে আমরা বলবো। সেটা হচ্ছে নেম সার্ভার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অথরিটিভ আর একটা হচ্ছে রিকার্সিভ। অথরিটিভের কনসেপ্টটা হচ্ছে এরকম যে ডিএনএস সার্ভার কিছু সংখ্যক জোন ফাইল অথবা ডাটাবেজে ইনফরমেশন রাখে যেটার কুইরি করলে সে তার অ্যান্সার দিতে পারে। ফর এক্সাম্পল আমাদের ডিএনএস সার্ভার যদি আমরা বলি যে সে 3টা ডোমেনের ইনফরমেশন রাখবে, bangalnetwork.com, crack.net, crack.edu। তো কোনো একটা কোয়েরি আসে যদি এই 3টার এগেনস্টে, তাহলে সে তার জোনের ফাইল ইনফরমেশন তার ক্লায়েন্টকে দিতে পারে। কিন্তু আমাদের এই ডিএনএস সার্ভার কাছে যদি বলা হয় google.com, তাহলে কিন্তু সে আর দিতে পারবে না। অথরিটিভ হচ্ছে তার নিকট যে জোন ফাইলগুলো রয়েছে এবং সেই জোন ফাইলের ইনফরমেশন যখন সে দিতে পারে। আর রিকার্সিভ হচ্ছে আসলে এই কোনো জোন ফাইল থাকবে না অথবা ডাটাবেস থাকবে না, কিন্তু সে অন্য কারোর মাধ্যমে তাকে নেম রেজলিউশন সার্ভিসগুলো প্রোভাইড করতে পারে। তো একটা নেম সার্ভার আর রিকার্সিভ এবং অথরিটিভ দুটো ওয়ে একই সময় কাজ করতে পারে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রাম। আসলে আমরা কোথায় আমাদের প্রাইমারি ডিএনএসটা কনফিগার করব এবং তার ক্লায়েন্টগুলো কি হবে। তো আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 10 20 103 220 হচ্ছে আমাদের প্রাইমারি ডিএনএস সার্ভার, যেটা সেন্টোস 6 এর মধ্যে থাকবে। এছাড়া আমাদের আছে উইন্ডোজ 7 যেটার আইপি অ্যাড্রেস হচ্ছে 108, উইন্ডোজ এক্সপি 250 এবং সেন্টোস এর জন্য আমরা ক্লায়েন্ট হিসেবে 240 কে রেখেছি। তো এটাকে আমরা পরে সেকেন্ডারি সার্ভার হিসেবে করব। আর এছাড়া রয়েছে ব্যাকট্র্যাক যেটা 230। তো এই ডায়াগ্রামটা যদি একটা স্ক্রিনশট নিয়ে আপনি আপনার টিউটোরিয়ালের আশেপাশে রেখে দেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা যখন কনফিগার করব তখন আপনাদের বুঝতে সুবিধা হবে যে আসলে কোন মেশিনে আমরা কনফিগার করতেছি বা সার্ভার কোনটা এবং ক্লায়েন্ট কোনটা, যেটা আইপি অ্যাড্রেস দিয়ে বোঝা যাবে।
এখন আমরা আসলে যেটা দেখবো সেটা হচ্ছে সামারি অফ বাইন্ড কনফিগারেশন। তার মানে হচ্ছে এরকম যে আমরা যদি বাইন্ডটা করতে চাই তাহলে আমাকে মেজর কী কী কাজ করতে হবে। তো আমরা এখানে বলছি দুই সাইডে কনফিগারেশন করতে হবে, একটা হচ্ছে আপনার সার্ভার সাইড কনফিগার করতে হবে এবং অন্যদিকে হচ্ছে ক্লায়েন্ট সাইড কনফিগার করতে হবে। তো সার্ভার সাইড যদি আমরা কনফিগার করতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ডোমেন ডিক্লেয়ার করতে হবে। এখন কনসেপ্টটা হচ্ছে ডোমেনটা আসলে কি। ডোমেনটা হচ্ছে লজিক্যাল গ্রুপ অফ কম্পিউটার। তার মানে আমি কিছু কম্পিউটারকে একত্রিত করার জন্য ডোমেনটা আমি ইউজ করে থাকি। তো মানে এখানে আমাকে একটা ডোমেন ডিফাইন করতে হবে, ওই ডোমেনের আন্ডারে যে রিসোর্স এবং রেকর্ডগুলো থাকবে সেগুলোকে আমাকে অ্যাড করতে হবে। তারপর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এই সার্ভার মেশিনে আমার প্রাইমারি ডিএনএস কোনটা হবে বা সেকেন্ডারি ডিএনএস কোনটা হবে সেটা সেট করতে হবে। অন্যদিকে আমি যে ক্লায়েন্ট সাইড কনফিগার করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইটে আমাকে প্রাইমারি ডিএনএস এর আইপি অ্যাড্রেস বসাইতে হবে। যে ক্লায়েন্ট আসলে জানতে চাচ্ছে যে সে কোনো একটা নামকে আইপিতে কনভার্ট করতে হবে, নাম আইপিকে নামে কনভার্ট করতে হলে কার কাছে সেই রিকোয়েস্টটা পাঠাবে, সেই জন্য তার ওখানে আমাকে প্রাইমারি ডিএনএস আইপি অ্যাড্রেসে বসাইতে হবে। এবং আমরা ইচ্ছে করলে ডিএনএস এ প্রিফিক্স বসাইতে পারি। তো আসলে বাইন্ডটা আসলে যেভাবে কাজ করে যেটা যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে এরকম, সে আসলে যে কাজটা করে ডোমেনের এগেনস্টে কিছু রিসোর্স রেকর্ড রাখে। কি ধরনের রেকর্ড? এখানে দুই ধরনের রেকর্ড রাখতে পারে। একটা হচ্ছে ফরওয়ার্ড জোন, যার কাজ হচ্ছে আপনি কোনো নাম দিলে সে আইপিতে কনভার্ট করে দেবে। আর একটা হচ্ছে রিভার্স জোন, যার মূল কাজ হচ্ছে আপনি আইপি অ্যাড্রেস দিলে সেটাকে নামে কনভার্ট করে দিবে। তো এই দুইটা কীভাবে করতে হয় আমরা নেক্সটকে দেখব। তো আমরা যদি সেন্ট্রোস সিক্সকে প্রাইমারি ডিএনএস সার্ভার হিসেবে কনফিগার করতে চাই তাহলে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে এরকম। প্রথমে লাগবে আমাদের একটা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, এটা পাবলিক অথবা প্রাইভেট হতে পারে। যদি আমরা ইন্টারনেট লোকাল লাইনে যদি আমরা করতে চাই তাহলে আমাদের একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস হলো হবে। আর এটাও যদি আমরা পাবলিকলি করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাকে একটা পাবলিক আইপি অ্যাড্রেস লাগবে। একটা হোস্ট নেম দিতে হবে এবং একটা ডোমেইন নেম সেট করতে হবে আমাদের ডিএনএস সার্ভারের জন্য। এছাড়া আমাদের টেক্সট এডিটর লাগবে, ভিআই অথবা ন্যানো অথবা জি এডিট, যেটা আমাদের কাছে সুইটেবল মনে হয় কনফিগার করার জন্য। এছাড়া বাইন্ড প্যাকেজ 9 লাগবে এবং পারমিশন লাগবে হচ্ছে ইনস্টলেশন, কনফিগারেশন এবং স্টার্ট স্টপের জন্য সার্ভিসটা। তো আমরা মূলত বাইন্ডটাকে কনফিগার করবো 7টা স্টেপে। স্টেপ 1-এ আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা চেক করবো যে আমাদের প্রিরিকুইজিট যেই অপশনগুলো রয়েছিল সেগুলোকে আমরা আমাদের সিস্টেমের মধ্যে রয়েছে কিনা। যেমন আমাদের টেক্সট এডিটর, স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, হোস্ট নেম এবং ডোমেইন নেম। আমরা ডোমেইন নেম হিসেবে আমরা ইউজ করবো এখানে bangalnetwork.com-কে। তারপর স্টেপ আমরা যেটা করবো ইনস্টল করবো বাইন্ড প্যাকেজটাকে। তো এটা আমরা আসলে এখন দেখবো আসলে কীভাবে করা যায়। সেটা হচ্ছে আমরা এখন দেখবো আমাদের আইপি অ্যাড্রেস কনফিগ, এটা হচ্ছে 10.20.103.220, যেটা আমাদের পাবলিক প্রাইভেট আইপি অ্যাড্রেস সেট আপ করা রয়েছে আমাদের সার্ভারে। আমাদের সার্ভারের আইপি অ্যাড্রেস হচ্ছে 220। তো এখানে আমরা প্রথমত যেটা চেক করলাম সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক আইপি অ্যাড্রেস দেওয়া রয়েছে কিনা। আমাদের এখন দেখবো হোস্ট নেম সেট করা রয়েছে কিনা। যদি হোস্ট নেম সেট করা না থাকে সেক্ষেত্রে আমরা যেই ফাইলটা মডিফাই করবো সেটা হচ্ছে bietc sysconfig network। এখানে আমাদের আগে থেকে একটা নাম সেট করা রয়েছে, সেটা হচ্ছে হোস্ট নেম হচ্ছে ns1। ns1 হচ্ছে নেম সার্ভার 1 bangalnetwork.com। তার মানে আমার হোস্ট নেম হচ্ছে ns1 bangalnetwork.com। আমরা যেটা চেক করতে পারি হোস্ট নেম কমান্ড দিয়ে, এখানে যদি আমাদের সেন্টওয়েজ দেখাইতেছে, আমরা যদি এখানে রিস্টার্ট করি তাহলে সে ওই ফাইল থেকে ইনফরমেশনটা দিয়ে এখানে আপ করে দিবে। অথবা আমরা সরাসরি এখানে বসাই দিতে পারি ns1 হোস্ট নেম হচ্ছে bangalnetwork.com। এখন যদি আমরা ওই কমান্ডটা এক্সিকিউট করি তাহলে আমাকে দেখাবে ns1 bangalnetwork.com। তো আমাদের দুইটা প্রিরিকুইজিট শেষ, একটা হচ্ছে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস আর একটা হচ্ছে হোস্ট নেম। আমরা চেক করব rpm-qa grep vi অথবা ন্যানো আমাদের ইনস্টল করা রয়েছে কিনা, প্যাকেজটা ইনস্টল করা রয়েছে কিনা। হ্যাঁ, আমাদের ন্যানো 2.097 ইনস্টল করা রয়েছে। অথবা আমরা vi দিয়েও চেক করতে পারি। আমাদের ডোমেইন নেম এখানে দেওয়া আছে bangalnetwork.com, যেটা আমরা একটু পরে ডিক্লেয়ার করব। এছাড়া আমাদের আর যে কাজটা করতে হবে স্টেপ 2-তে সেটা হচ্ছে আমাকে বাইন্ড প্যাকেজটা ইনস্টল করতে হবে। তো আমরা ইয়াম অথবা rpm
দুইটা যে কোনো একটা ইউজ করতে পারি বাইন্ড ইনস্টল করার জন্য। তো আমাদের এই বাইন্ডের প্যাকেজটা হচ্ছে ইনস্টল হয়ে গেছে। আর এছাড়া আমরা একটা কাজ করতে পারি, বাইন্ড ch root যেটা আছে সেটাকে ইনস্টল করতে পারে। তো এক্সট্রা সিকিউরিটি দেওয়ার জন্য এই জিনিসটা আমরা দেখবো, যে সিকিউরিটির জন্য আমরা যে টিউটোরিয়ালগুলো ডেভেলপ করবো সেখানে এটা দিয়ে কীভাবে সিকিউর করা যায়। তো এরপর স্লাইডে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের দুইটা স্টেপ শেষ। এরপর স্লাইডে আমরা দেখবো হচ্ছে এখন আমাদের আসলে কী করতে হবে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে etcnamed.com যে ফাইলটা রয়েছে আমাদের বাইন্ডের, যেটাকে মূল কনফিগারেশন ফাইল বলা হয়, সেখানে কিছু মডিফাই করতে হবে। তো সেই ফাইলের মধ্যে আসলে কী থাকে, সেই ফাইলের মধ্যে আমাদের যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট থাকে, অপশন এবং জোন, কন্ট্রোলস এবং কি থাকে। তো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আসলে কি, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট হচ্ছে এরকম, আমরা বলতে পারি আমাদের বাইন্ডের এগেনস্টে কোন কোন ক্লায়েন্ট থেকে কুইরি আসলে আমরা রেসপন্স করব এবং কোন কোন ক্লায়েন্ট থেকে আসলে আমরা রেসপন্স করব না, সেটা আমরা অ্যাক্সেস